ছাত্ররা, আগের দিন তোমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টারটার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের একটু বোঝানোর চেষ্টা করেছিলাম যে ইতিহাসটা কি, কেন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, আর পড়ে আমাদের লাভ কী। এটা বলার পর তোমাদের বলেছিলাম চ্যাপ্টারটা একটু পড়বে। পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না ঠিকই, কিন্তু ইতিহাসের সময়ক্রম সম্পর্কিত ধারণা ওই চ্যাপ্টারের বিভিন্ন ক্ষেত্রে একটু একটু করে আলোচনা করা আছে। প্রথম চ্যাপ্টার পড়াতে গিয়ে আমি বেশ কয়েকবার আঞ্চলিক শক্তির উত্থান কথা বা আঞ্চলিক শক্তির কথা বলেছিলাম। এই আঞ্চলিক বা অঞ্চল এটা কি তোমরা জানো নিশ্চয়। ভারতবর্ষ আমাদের দেশ, এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের শাসন প্রতিষ্ঠা হয়। এই শাসনের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় যারা থাকেন তারা এই বিশাল ভারতবর্ষের সর্বত্র একার পক্ষে শাসন করা সম্ভব হয়ে ওঠে না। ফলে দেখা যায় বিভিন্ন রাজবংশের সময় তাদের সহকারী কিছু মানুষ শাসন ব্যবস্থাটাকে সুদৃঢ় করার জন্য চেষ্টা করে যান। এই যে কেন্দ্রীয় শাসন এবং তাদের এই শাসন ব্যবস্থাটাকে ঠিকভাবে পরিচালনা করবার জন্য স্থানীয় কিছু মানুষকে শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত করে প্রশাসক নিয়োগের একটা প্রথা দীর্ঘদিন ধরে ভারতীয় শাসন ব্যবস্থার অঙ্গ হিসাবে আছে। সেই অঙ্গের ধারাবাহিকতা বজায় রেখেই দিল্লিতে 1206 খ্রিস্টাব্দের যে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়, সেই শাসনেও দেখা যায় আঞ্চলিক শাসনের যে রূপরেখা সেখান থেকেই সৃষ্টি হয়েছে। সুলতানি যুগের পর ভারতবর্ষে মুঘল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে বাবর জয়লাভ করার পর যে শাসন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেই শাসন ব্যবস্থা দীর্ঘদিন ভারতবর্ষে শাসন পরিচালনা করেছিল। এই বংশের উল্লেখযোগ্য কিছু শাসক ছিল যারা ভারতবর্ষকে বিশ্ব আঙিনায় পরিচিতি দিয়েছিলেন। তোমরা 7-এ পড়ার সময় মুঘল শাসন ব্যবস্থা, শাসক, তাদের কর্মসূচি, কিভাবে তারা সাম্রাজ্য বিস্তার করেছিলেন, কিভাবে সেই সাম্রাজ্যকে কেন্দ্রীয় শাসনের অন্তরালে রেখে সারা ভারতবর্ষে একই ধরনের শাসন প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা করেছিলেন, সব তোমরা 7-এ পড়েছ। 7-এ পড়তে পড়তেই যখন শেষের দিকে গেছো তখন দেখেছো একটা চ্যাপ্টার ছিল মোগল সাম্রাজ্যের সংকট বলে। এই জায়গাটা একটু মনে করার চেষ্টা করো। কেন সংকট কথাটা ব্যবহার করা হয়েছিল মোগল সাম্রাজ্যের সঙ্গে? একটু পিছিয়ে যায় 1707 খ্রিস্টাব্দ। মোগল সাম্রাজ্যের সম্মুখে আগত হল বিভীষিকা। কারণ শেষ শক্তিধর সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হল। ঔরঙ্গজেবের মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভারতবর্ষের রাজনৈতিক আঙিনায় কেন্দ্রীয় শাসন ব্যবস্থার যে বাঁধন, সেই বাঁধনটা আলগা হয়ে গেল। তবে এই আলগা হয়ে যাওয়াটা কিন্তু ঔরঙ্গজেবের শাসনকাল
থেকেই শুরু হয়েছিল। 7এই পড়েছো তোমরা অভিজাত মনসবদারি ব্যবস্থা, জায়গিরদারি ব্যবস্থা, এই যে বিভিন্ন রকমের ব্যবস্থা প্রচলন করে মোগল সাম্রাজ্যকে আরও সুদৃঢ় করবার যে প্রচেষ্টা সম্রাটরা করেছিলেন, যে সম্রাট করেছিলেন সেই সম্রাটের দক্ষতার উপর নির্ভর করে সেই ব্যবস্থাগুলো সঠিকভাবে কার্যকরী ছিল। কিন্তু সাম্রাজ্য যত এগিয়েছে তত তার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা এসে পড়ে গেছে। কল্পনা করো আমাদের ভারতবর্ষের প্রধানতম নদী গঙ্গার কথা। হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহ থেকে উত্থান ঘটেছে গঙ্গা নদীর। পাহাড়ের ওপর থেকে যখন জল নিচে পড়ছে, শুভ্র সাদা জল, কোনো রকমের কালিমা বা কোনো রকমের ময়লা তাতে নেই। শ্বেত শুভ্র ওই বাড়িধারা যত তরাইয়ের মধ্যে দিয়ে সমভূমি অঞ্চলে প্রবাহিত হয়েছে, তত দূষিত হয়েছে আমাদের গঙ্গার জল। কেন দূষিত হলো? পারিপার্শ্বিক পরিবেশের এবং মানুষের বিভিন্ন আচার আচরণ গঙ্গাকে দূষিত করলো। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি যখন হয়েছিল তখন কিন্তু সেটা দূষিত নয়। ঠিক যেরকম মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল যখন, তখন সাম্রাজ্য কিন্তু অতটা দূষিত বা কলুষিত ছিল না। প্রথম দিকে সম্রাটরা সাম্রাজ্যকে সুদৃঢ় করার চেষ্টা করেছিলেন, বিভিন্ন যুদ্ধ করেছিলেন এবং পাশাপাশি সংস্কারও করেছিলেন। শাসনতান্ত্রিক সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার, আইন সংস্কার, এরকম বিভিন্ন রকমের সংস্কার করেছিলেন এবং সেটাকে কার্যকরী করার চেষ্টা করেছিলেন। কিন্তু ঠিক যেমন গঙ্গা সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে গিয়ে, জনবসতির মধ্যে দিয়ে প্রবাহিত হতে গিয়ে তাদের দ্বারাই বর্জ্য পদার্থের ব্যাপক নিক্ষেপ গঙ্গা নদীকে দূষিত করছে, ঠিক সেই রকমভাবেই মুঘল সাম্রাজ্য বিভিন্ন মানুষের অন্তর্ভুক্তির ফলে আস্তে আস্তে কলুষিত হতে শুরু করে। অর্থাৎ মানুষ যারা মোগল সাম্রাজ্যের শাসনতন্ত্রের অঙ্গ হিসাবে যুক্ত হলেন, সম্রাটরা যাদের প্রশাসক হিসাবে বিভিন্ন অঞ্চলের দায়িত্ব দিলেন, সেই সমস্ত প্রশাসকরা পরবর্তীকালে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করবার চেষ্টা করলেন। কেন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন? না, মোগল সম্রাট যারা ছিলেন শক্তিশালী, তাদের সামরিক শক্তির ভয়ে প্রশাসকরা সেইভাবে নিজেদের স্বাধীনতাকে প্রকাশ করতে পারেনি। কিন্তু 1707 সাল, আগেই বলেছি, একটা বিভীষিকা মোগল সাম্রাজ্যের সামনে। কারণ 1707 খ্রিস্টাব্দের পর থেকে মোগল সাম্রাজ্যের আর কোনো সম্রাট আসেননি যিনি নিজের যোগ্যতায় ওই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে পারেন। তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে অংশটা পড়ব, সেই অংশে দেখব যে আঞ্চলিক শক্তির উত্থান ঘটল কেন, এবং এই আঞ্চলিক শক্তির মধ্যে তিনটে শক্তি অর্থাৎ তিনটে অঞ্চল সবথেকে শক্তিশালী হয়ে উঠেছিল। সেই তিনটে অঞ্চলের প্রশাসকদের সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। অংশবিশেষ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, প্রত্যেকটা লাইনেই সংক্ষিপ্ত বা অবজেক্টিভ টাইপ যে প্রশ্ন বলা হয় সেগুলো কিন্তু করা যেতে পারে। তাই বইয়ের প্রত্যেকটা লাইন এবং ভেতরকার অন্তর্নিহিত কথাগুলোকে ঠিকভাবে বুঝে তোমরা পড়বে। এখন বিষয়টা একটু শোনো, যে একটা বড় প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে যে কেন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। এই কেনর উত্তর খুঁজতে গেলে আমাদের মোগল সাম্রাজ্যের শেষ বেলার যে কাহিনী সেটা একটু আমাদের জানতে হবে। 1707 থেকে 1757, মাঝখানে কত বছর হচ্ছে? 50 বছর।
এই 50 বছর ভারতবর্ষের শাসন ব্যবস্থায় কোনো সুদৃঢ় প্রশাসক বা কেন্দ্রীয় শাসক ছিলেন না। তার ফলে 1757 খ্রিস্টাব্দে দেখা যায় ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করবার সুযোগ পেয়ে যান। অর্থাৎ এই ভারত উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের পট পরিবর্তন ঘটার ক্ষেত্রে 50 বছর খুবই গুরুত্বপূর্ণ। মুঘল সম্রাটদের যে বিভিন্ন পদক্ষেপ তোমরা 7-এ দেখেছ, তার কিন্তু সবগুলোই খারাপ ছিল তা কিন্তু নয়। সিদ্ধান্তগুলো সবই ভালো ছিল, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে একটা দলবাজি বা আঞ্চলিকতাকে প্রাধান্য, এরকম বিষয়টা কিন্তু চলে এসেছিল শেষ পর্বে। এজন্যই দক্ষতা ও যোগ্যতার ওপর নির্ভর করে যে সাম্রাজ্যকে সুদৃঢ় করবার প্রচেষ্টা, সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়। দেখা যায় অভিজাত বা জায়গির বা মনসবদার যারা হচ্ছেন, সব ক্ষেত্রেই কিন্তু স্বজন পোষণের একটা প্রবণতা প্রকাশিত হচ্ছে। এই স্বজন পোষণ হওয়ার ফলে দেখা গেল যে মোগল দরবারে একটা বিশেষ কিছু কিছু অঞ্চলের মানুষের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রাধান্যকেই দেখা যাচ্ছে দলতন্ত্র বা আঞ্চলিকতার উত্থানের প্রধানতম কারণ বলা যেতে পারে। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহান তাদের শাসনকালে দেখা গিয়েছিল বিভিন্ন সমস্যা, কিন্তু তারা নিজেদের দক্ষতায় সেই সমস্যাগুলো কিছুটা হলেও থামাতে পেরেছিলেন। কিন্তু ঔরঙ্গজেবের শাসনকালের শেষ দিকে ওই সমস্ত দুর্বলতাকে এখানে স্পষ্ট হয়ে ওঠে বা সকলের সম্মুখে প্রকাশিত হয়। এবং ঔরঙ্গজেব মারা যাওয়ার পর ওই দুর্বলতাকে থামিয়ে রাখা বা দমিয়ে রাখবার কোনো উত্তরাধিকার ছিল না। ফলে দেখা যায় একটা আঞ্চলিক শক্তির প্রকাশের একটা প্রবণতা দেখা যায়। এর পাশাপাশি দেখা যায় মুঘল সম্রাটরা তাদের সাম্রাজ্য সুরক্ষিত রাখবার জন্য যে বিশাল সামরিক শক্তির ব্যবস্থা করেছিলেন বা সামরিক শক্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই শক্তির যুগ অনুযায়ী বা সময় অনুযায়ী যে পরিবর্তনগুলো দরকার হয়, সেই পরিবর্তনগুলো কিন্তু মুঘল সম্রাটদের উত্তরাধিকাররা ঠিকভাবে করে উঠতে পারেননি। ফলে কী হয়েছিল, সাম্রাজ্য সুরক্ষা বা জনগণের সুরক্ষার ক্ষেত্রে সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশিত হয় এবং এই সময় বাইরের আক্রমণ এবং দেশের মধ্যেকার শক্তি, বিশেষ করে মারাঠা এবং শিবাজির যে কর্মকাণ্ড, তার কাছে তার পতনের একটা ইতিকথা রচিত হওয়ার সূচনা হয়। এমনও দেখা যায় যে এই সময়তেই বা এই সময়কালের মধ্যে 1756-57 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে আহমদ শাহ আবদালির এবং নাদির শাহ 1738-39 খ্রিস্টাব্দে নাদির শাহের যে ভারত আক্রমণ, এর ফলে দিল্লি একটা ধ্বংসের মুখে চলে গিয়েছিল। এরই পাশাপাশি আগে বললাম যেগুলো জায়গিরদার এবং মনসবদারি ক্ষেত্রে যে সংকট, সেই সংকট মোচন করবার মতো ক্ষমতাও উত্তরাধিকারীদের ছিল না। ফলে দেখা যায় যারা শাসন ব্যবস্থার অঙ্গীভূত ছিলেন, অভিজাত শ্রেণী, সেই অভিজাতরা নিজেদের দল ভারী করবার জন্য তাদেরই অংশবিশেষকে সম্রাটের বিভিন্ন কর্মে নিযুক্ত করতে শুরু করলেন। এই দলগত শক্তি বৃদ্ধি মুঘল সাম্রাজ্যের
দুর্বলতাকে আরও বেশি করে প্রকাশিত করে। ইতিমধ্যেই আরও একটা বিরাট সমস্যা মোগল সাম্রাজ্যকে অক্টোপাসের মতো বেঁধে ফেলেছিল, সেটা হচ্ছে আয় ব্যয়ের সঠিক হিসাব প্রদর্শন না করা। অর্থাৎ বিভিন্ন অঞ্চলের যে আঞ্চলিক প্রশাসক ছিলেন, সেই আঞ্চলিক প্রশাসকেরা রাজস্ব আদায় করতেন এবং ঠিক ছিল একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব মোগল সম্রাটদের দরবারে প্রেরণ করবেন এবং বাদবাকি অংশবিশেষ তারা নিয়ে সেই অঞ্চলের সুরক্ষা প্রদান করবেন। যখন মোগল সম্রাটরা দুর্বল হয়েছেন, তখন এই সমস্ত প্রশাসকেরা তাদের রাজস্ব আদায় করার পর সেই রাজস্ব তারা রাজদরবারে আর প্রেরণ করতে চাইলেন না। ফলে দেখা গেল কি না, মোগল সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে ভেঙে পড়ছে। এই মোগল সাম্রাজ্যের বিভিন্ন রকমের যে সংকট, এই সংকটগুলো আঞ্চলিক শক্তির উত্থানের ক্ষেত্রকে প্রকাশিত করে। অর্থাৎ যারা আঞ্চলিক প্রশাসক ছিলেন, তারা অর্থনৈতিক দিক থেকে নিজেদের সুরক্ষিত করে তুললেন রাজস্ব প্রদান না করে। সামরিক শক্তিকে, যেটা মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল, সেই অনুযায়ী আঞ্চলিক শক্তির হাতে বা আঞ্চলিক প্রশাসকের কাছে কিছু সেনাবাহিনী থাকতো। সেই সেনাবাহিনীগুলোকে তারা নিজেদের মতো করে ব্যবহার করার চেষ্টা করলেন এবং এই প্রচেষ্টার ফল হিসাবে দেখা গেল ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রশাসক নিজেদের শক্তি প্রদর্শনের জায়গা তৈরি করতে পেরেছেন। এই যে শক্তি প্রদর্শনের যে জায়গা তৈরি করা, এটাকেই আমরা এখানে আঞ্চলিকতা বলছি। অর্থাৎ মোগল সাম্রাজ্যের দক্ষ সম্রাটের অভাব তাদেরই প্রশাসকদের মাথা তুলে দাঁড়ানোর সুযোগ করে দেয় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে দেখা যায় বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ, মহীশূর, এই সমস্ত অঞ্চলগুলো শক্তিশালী আঞ্চলিক শক্তির উত্থান ঘটিয়ে ফেলেছেন। তাহলে এতক্ষণ যেগুলো বললাম যে কেন উত্থান ঘটেছিল, নিশ্চয় পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। আমি আবারও বলছি কথাগুলো রিপিট করে, যে মোগল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়েছে ঔরঙ্গজেবের মৃত্যুর পর, তখন মুঘল সাম্রাজ্যের যে উল্লেখযোগ্য সংস্কার, সেই সংস্কারগুলো তাদের উত্তরাধিকারীদের ঘাড়ের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং সেই বোঝা মাথায় করে বয়ে নিয়ে গিয়ে ভারতীয় মুঘল সাম্রাজ্যকে সর্বভারতীয় সাম্রাজ্যের যে মর্যাদা, সেই মর্যাদায় বসিয়ে রাখার ক্ষমতা উত্তরাধিকারীদের না থাকার ফলে তাদেরই নিযুক্ত প্রশাসকেরা অঞ্চলগতভাবে প্রধান হওয়ার প্রবণতা প্রকাশ করতে শুরু করে। তবে এই আঞ্চলিক শক্তিগুলো বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু দেখা যায় মোগল সম্রাটদের কিন্তু পুরোপুরি বিরোধিতা করতে পারেননি বা করেননি। তাহলে এই অংশে আমরা দেখব এখন তিনটে জায়গার আঞ্চলিকতার কিভাবে প্রকাশ পেয়েছিল। প্রথমে দেখব বাংলা, তারপরে দেখব হায়দ্রাবাদ এবং শেষে অযোধ্যা। এই বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা, এই তিনটেকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ভারতবর্ষের ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই তিনটে অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল, যেগুলোর ওপর প্রভাব বিস্তার করার পরই ভারতবর্ষে ব্রিটিশ শাসন ব্যবস্থার ভিত সুদৃঢ় হয়েছিল। তাহলে বাংলার ক্ষেত্রে দেখা যায় বাংলা ছিল ও মুঘল সম্রাটদের একটি গুরুত্বপূর্ণ সুবা, যেখানে রাজস্ব আদায় কর্মচারী হিসাবে মুর্শিদ কুলি খানকে নিয়োগ করা হয়েছিল এবং এই নিয়োগটা করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব।
যতদিন পর্যন্ত ঔরঙ্গজেব ছিলেন, মুর্শিদ কুলি খাঁর সঙ্গে তার সম্পর্ক খুব একটা খারাপ ছিল এটা বলা যায় না। তোমাদের বইতে দেখবে একটা টুকরো কথা বলে অংশ দেওয়া আছে, যেখানে মুর্শিদ কুলি খান ঔরঙ্গজেবকে চিঠি লিখছেন। চিঠির বিষয়বস্তু টুকরো কথা তোমরা পড়ে নিও, আমি সেখানটায় বলতে চাইছি না। শেষ লাইনে দেখবে উল্লেখ আছে, নিশ্চয়ই এই সব অনুগ্রহের জন্য ধন্যবাদ প্রকাশ করিতে ও রাজস্ব সংগ্রহ ও হুজুরে প্রেরণ সম্বন্ধে অত্যন্ত পরিশ্রম করিবেন। অতি শীঘ্র খালাত ও ফরমান আপনার নিকট প্রেরিত হইবে। অর্থাৎ এই কথার মধ্য দিয়ে মুর্শিদ কুলি খাঁ ঔরঙ্গজেবের প্রতি আনুগত্য প্রদর্শন করছেন, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করেছিলেন সম্রাট ফারুকশিয়ার। 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার যে ফরমান জারি করেছিলেন, সেই ফরমান অনুযায়ী মুর্শিদ কুলি খাঁ বাংলার নাজিম পদ লাভ করেন। অর্থাৎ ঔরঙ্গজেব করেছিলেন দেওয়ান, আর বাহাদুর শাহ করলেন তাকে নাজিম। দেওয়ান এবং নাজিম উভয় পদেই উভয় পদের দায়িত্ব মুর্শিদ কুলি খাঁর হাতে আসলো ফারুকশিয়ারের ফরমান অনুযায়ী। এই দুটো ক্ষমতা যখন মুর্শিদ কুলির হাতে চলে এসছে, তখনই দেখা গেল বাংলায় আঞ্চলিক শক্তির একটা ভিত প্রতিষ্ঠা হচ্ছে। তার আমলেই বাংলায় তৈরি হয় জমিদার শ্রেণী, এবং এই জমিদার শ্রেণীকে ব্যবহার করেই মুর্শিদ কুলি খাঁ তার সাম্রাজ্যের ভিত্তি অর্থাৎ আঞ্চলিক শক্তির ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই সময়তেই তোমরা 7-এই দেখেছো যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য প্রচলিত ছিল। সেই বাণিজ্যকে কেন্দ্র করেই মুর্শিদ কুলি খাঁর অর্থনৈতিক যে সমৃদ্ধি, সেটাও বৃদ্ধি পেয়েছিল। সুবা বাংলার বিভিন্ন দ্রব্য সমুদ্রপথে রপ্তানি করা হতো। এই রপ্তানি ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন একজন হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ এবং আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ, যিনি পরবর্তীকালে দেখা যায় এরা বাংলার অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠেছিল। এই বণিক শ্রেণীর মধ্যে বিশেষভাবে একটা নাম পরবর্তী বাংলায় ছড়িয়ে পড়েছিল, যেটা হচ্ছে জগৎ শেঠ। জগৎ শেঠ কিন্তু একজন মানুষ নয়, একটা বাণিজ্য সংস্থা, যারা বাংলায় অর্থনীতির ক্ষেত্রে একটা স্বতন্ত্র নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। অর্থনৈতিক দিক থেকে এতটাই তারা প্রভাবশালী ছিলেন। তারা সুবা বাংলার কোষাগার, টাকশাল সব কিছু নিয়ন্ত্রণের ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন। টুকরো কথায় তোমরা পড়ে নেবে জগৎ শেঠ সম্পর্কিত যে অংশটা দেওয়া আছে, ওই জগৎ শেঠের কিভাবে উৎপত্তি ঘটল, জগৎ শেঠ আসলে ছিলেন কে। ওই যে উমিচাঁদ বললাম, উমিচাঁদ, মানিকচাঁদ, এই যে বিভিন্ন রকমের ব্যবসায়ীরা ছিলেন, তাদেরই বংশের নামকরণ হয়েছিল জগৎ শেঠ। তাহলে এই জগৎ শেঠ বাংলার অর্থনীতিকে কিন্তু বিশেষ প্রভাবিত করেছিল। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ মারা যাচ্ছেন। মুর্শিদ কুলি খাঁ মারা যাওয়ার পর তাদের যে সাম্রাজ্য, মুর্শিদ কুলি খাঁর যে আঞ্চলিক শক্তির যে প্রদর্শন, সেই প্রদর্শনের ক্ষেত্রে একটা উত্তরাধিকারী সমস্যা দেখা যায়। এই উত্তরাধিকারী সমস্যার ক্ষেত্রে মাথা ঢুকিয়ে দেন, অর্থাৎ মাথা ব্যবহার করেন জগৎ শেঠ এবং সেই সময়কার কয়েকজন ক্ষমতাধর জমিদার। বাস্তবে দেখা যায় সেই সময়
বাংলায় একটা দোলাচালি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। আলীবর্দী খান যে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার নিয়েছিলেন, সেখানেই আলীবর্দী খাঁর শাসনতান্ত্রিক যে বিভিন্ন সংস্কার, বাংলা, বিহার, উড়িষ্যাকে নিয়ে যে স্বশাসিত প্রশাসন তিনি প্রতিষ্ঠা করে ফেলেছিলেন, সেই স্বশাসিত প্রতিষ্ঠান আস্তে আস্তে তার উত্তরাধিকার বা দৌহিত্র যিনি ছিলেন সিরাজের হাতে এসে পড়ে। এই সিরাজউদ্দৌলা বাংলার নবাব বলে 1756 খ্রিস্টাব্দে নিয়োজিত হচ্ছেন। এই সিরাজ সিংহাসনে বসার আগে পর্যন্ত দেখা যায় যে বাংলার সুবাতে যে আঞ্চলিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা হয়েছে, সেই আঞ্চলিক শাসন ব্যবস্থা ব্রিটিশ আগমনের আগে পর্যন্ত মোগলদের প্রতি একটা সহানুভূতি মনোভাব দেখিয়েছিলেন। কিন্তু ব্রিটিশরা আসার পর থেকে বাংলাতে তাদের এই মানে শাসন পরিচালনা করবার ক্ষেত্রের বিভিন্ন পট পরিবর্তন ঘটে এবং এই অংশের যে নবাবদের ক্ষমতা প্রদর্শন, সেই জায়গাটা কিন্তু পরিবর্তিত হয়। তাহলে বাংলার অংশবিশেষ পড়ার পর আমরা দেখি এবার হায়দ্রাবাদ সম্পর্কিত একটু ঘটনা। হায়দ্রাবাদ কি না, একটা অঞ্চল, যে অঞ্চলে মুঘল দরবারের একজন অভিজাত ছিলেন মীর কামার উদ্দিন সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চিনকুলিজ খান উপাধি দিয়েছিলেন এবং আরও পরে ফারুকশিয়ার তাকে নিজাম উল মুলক উপাধি দেন এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে তিনি আসফ ঝাঁ উপাধি লাভ করেন। অর্থাৎ এত উপাধি লাভ করে এই অভিজাত হায়দ্রাবাদে 1724 খ্রিস্টাব্দে একটা রাজ্য প্রতিষ্ঠা করছেন। এই রাজ্যে তিনি স্বাধীন শাসকের মতো শাসন পরিচালনা করছিলেন। আসফ ঝাঁ মুবারিজ খানকে হারিয়ে দেন, দাক্ষিণাত্যের সুবাদারকেও তিনি পরাস্ত করেন এবং আস্তে আস্তে হায়দ্রাবাদ সাম্রাজ্যের যে সাম্রাজ্য বলবো না, হায়দ্রাবাদ রাজ্যের আয়তন বৃদ্ধি করতে শুরু করেন। আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে হায়দ্রাবাদ কখনো কিন্তু অস্বীকার করেনি, কিন্তু স্বতন্ত্রভাবে তারা কিন্তু প্রশাসন পরিচালনা করতে থাকেন। এই যে স্বতন্ত্রতা সম্পর্কিত যে বিভিন্ন খবরাখবর, সেটা কিন্তু মুঘল সম্রাটরা জানতেন, কিন্তু যেহেতু তাদের যোগ্যতা সেভাবে ছিল না, তাই সেই যোগ্যতা না থাকার ফলে বা দুর্বলতা থাকার ফলে তারা কিন্তু কখনোই এই হায়দ্রাবাদের প্রশাসক বা যিনি ছিলেন তার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারেননি। ফলে দেখা যায় কি না, হায়দ্রাবাদ একটা স্বতন্ত্র স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। পাশাপাশি অযোধ্যা 1722 খ্রিস্টাব্দে সাদাত খান অযোধ্যার একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেন। প্রথম অবস্থায় তিনি মুঘল প্রশাসক ছিলেন এবং প্রশাসক হিসাবে স্থানীয় যে বিভিন্ন বিদ্রোহ হয়েছিল বা বিভিন্ন গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিয়েছিল, সেগুলো তিনি দমিয়ে দিয়েছিলেন। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে তার কর্মকাণ্ডের জন্য বুরহানুল মুলক উপাধি দান করেছিলেন এবং মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সফদরজংকে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্তও করিয়ে নিয়েছিলেন সাদাত খান। এই সফদরজং যখন অযোধ্যার প্রশাসক ছিলেন, সেই সময় থেকেই দেখা যায় একটা স্বতন্ত্র অযোধ্যা রাজ্যের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে। এই শাসন ব্যবস্থায় বিশেষ করে যারা অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে হিন্দুরাও যেমন ছিলেন, আফগানরাও ছিলেন এবং ভারতীয় মুসলিমরাও ছিলেন। দুর্ভাগ্যবশত 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান, যখন অযোধ্যা একটা স্বাধীন
রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে গেছে। যদিও এই সময় তারা কিন্তু মুঘল সাম্রাজ্যের যে অধীনতা সেটাকে অস্বীকার করেননি। 1754 খ্রিস্টাব্দে সফদরজং মারা যাওয়ার পর তার ছেলে সুজাউদ্দৌলা অযোধ্যার প্রশাসক হন এবং দীর্ঘদিন তিনি অযোধ্যার শাসক থাকতে পারেননি, কারণ 1764 খ্রিস্টাব্দে তাকে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হতে হয় এবং সেই যুদ্ধে তিনি পরাস্ত হন এবং তারপরে অযোধ্যা অঞ্চলে যে আঞ্চলিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং বাংলা প্রদেশের বহিঃপ্রকাশ ঘটে। তাহলে এই যে আজকের অংশ যেটা আমি তোমাদের বলার চেষ্টা করলাম, সেই অংশটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে। যে অংশতে তোমার বুঝতে একটু অসুবিধা হবে, পরবর্তী ক্ষেত্রে কোনো যখন বিদ্যালয়ে ক্লাস শুরু হবে তখন সেগুলো ক্লাসে সমাধান করা হবে। এখানে বহু সালের উল্লেখ পাবে তোমরা পড়তে গিয়ে। খাতাতে তোমরা এই সাল এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নামগুলো সহজে তালিকা একটা তৈরি করে ফেলতে পারো, যে তালিকাটা তোমাদের সব সময় ইতিহাস পড়ার সহযোগী হিসাবে কাজ করবে। কারণ এই সালগুলো যখনই তোমরা পড়তে যাবে ইতিহাসের ভিতরে অংশবিশেষ, বারে বারে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাল চলে আসবে। তাই প্রথম থেকেই তোমরা একটা খাতা নিয়ে ঘটনাক্রম অনুযায়ী, পরম্পরা অনুযায়ী সাল এবং নেতা বা সম্রাট যারা আছেন তাদের নাম লিখে ঘটনাটা সংক্ষিপ্তভাবে খাতায় লেখা শুরু করে দাও। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পঠন পাঠন যখন শুরু হবে তখন এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করা যাবে। আজ এই পর্যন্তই। পড়াটা ভালো করে চালাও। এই অনলাইন পড়া তোমাদের যে শারীরিক কসরত সেটা কমিয়ে দিয়েছে। তোমাদের লড়াই ঝগড়া, বন্ধুর সঙ্গে দাপাদাপি এগুলো না থাকার ফলে একটা মোবাইল হাতেই তোমাদের জীবন আটকে গেছে। ওর বাইরের জীবন সম্পর্কিত যে ধারণা সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে ভুলতে চলেছ। এই জায়গা থেকে তোমাদের বেরিয়ে এসে ভাবতে হবে তোমরা বিদ্যালয়ের একটা আঙিনাতেই পড়াশোনা চালাচ্ছ, বাড়িটাই তোমাদের শ্রেণীকক্ষ, আমরা তোমাদের শিক্ষক হিসাবে তোমাদের বেডরুমেও প্রবেশ করে গেছি এখন। সেখানে বসে বসে, বিছানায় বসে বসে লেপের মধ্যে পা ঢুকিয়ে শীতকালে তোমরা ভারতবর্ষের ইতিহাস পড়াশোনা করো এবং জানো কিভাবে আমাদের দেশ ব্রিটিশের হাতে চলে গেল, আমরা কিভাবে আমাদের নিজেদের মাথা অন্যের কাছে বিকিয়ে দিলাম। কারণ তোমরা এখন বড় হয়ে উঠছ, প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জীবনে একটু একটু করে এগিয়ে চলা শুরু হয়েছে। মানুষ কিভাবে তোমাদের ব্যবহার করতে চাইছে, মানুষের আসল উদ্দেশ্যটা কি আছে যার সঙ্গে তুমি মিশতে চলেছ, সে সম্পর্কিত ধারণা তুমি যদি পেতে চাও তবে ইতিহাসটাকে ভালো করে পড়ো। কারণ আমাদের অতীতের কথাই হচ্ছে ইতিহাস, অর্থাৎ আমাদের কোনো না কোনো কারোর পূর্বপুরুষরাই হচ্ছেন ভারতের প্রশাসক ছিলেন এবং সেখান থেকেই শাসন ব্যবস্থার ধারা প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহিত ধারার একটা অংশীদার বা হিসাবে তুমি বা তোমরা সকলে নিজেদের জীবনকে গঠন করবার জন্য এগিয়ে চলেছ। জীবনের চলার পথে প্রত্যেকটা মুহূর্তের যে বাধা, সেই বাধাকে অতিক্রম করবার জন্য ইতিহাসকে সঙ্গী করে এগিয়ে চলতে হবে। ভালো থেকো। পরের দিন পরের অংশে নতুনভাবে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। ভালো থেকো।